প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি কবিতা। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো সবাইকে বলবো মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে একটানা ক্লাসটি দেখার জন্য। এবং যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব যে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি পরবর্তী কোনো ক্লাস, কোনো বিষয়, কোনো টপিক বা কোনো যদি ফিল্ম থেকে আদার্স কোনো কিছু আমি ইউটিউব চ্যানেলে তোমাদের দিয়ে থাকি তাহলে তোমাদের হাতে সরাসরি পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আমরা আজকে পড়ব নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক, আমরা তাকে বলি হক ভাই। তিনি মারা গিয়েছেন আজ থেকে 4 বছর আগে, অর্থাৎ 2016 সালে। তো সৈয়দ হক ভাইকে নিয়ে আমার একটি ক্লাস আছে, সেটি হচ্ছে তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দেয়া থাকবে। তোমরা কবি পরিচিতি সম্পর্কে তোমাদের যতটুকু জানা দরকার তোমরা সেখান থেকে জেনে নেবে। আমরা কবিতাটির অদ্যপান্ত অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটি আমরা পড়ব এবং এই কবিতার মধ্যে কি আছে সেটি আমরা জানব এবং জানার চেষ্টা করব। তো নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতায় সবাইকে স্বাগতম। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। কি বলছে কবি? কি বলছেন কবি? কবি বলছেন নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, অর্থাৎ আকাশটা দৃষ্টিসীমা অতিক্রমী যে আকাশ, সেই আকাশটা নীল। এবং যে নিচে লোকালয় জনপদ, সেই জনপদটা কেবল যদি বলি আকাশ সমস্ত পৃথিবীর মাথার উপরে আকাশ এবং নিচে সমস্ত পৃথিবী, কিন্তু এখানে কবি স্পেসিফিক বলেছেন 69,000। তাহলে ওই 69,000 এই এলাকাটা কোন এলাকা? এই এলাকাটা বাংলাদেশ। 69,000 যে এলাকার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামের সংখ্যা 69,000। আমরা পরের লাইনে চলে যাই। কবি বলছেন ধবল দুধের মতো জ্যোৎস্না তার, ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। এই 69,000 গ্রামে জ্যোৎস্না তার আলো ঢেলে দিচ্ছে সাদা দুধের মতো, চাঁদ আলো ঢেলে দিচ্ছে এই বাংলার, এই বাংলাদেশের, এই জনপদের, এই মাটিতে। তো প্রকৃতি, মোট কথা হচ্ছে প্রকৃতি তার আপন নিয়মে আকাশটা নীল, সেই নীল আকাশে অগণিত তারা, সেখানে একটি চন্দ্র চাঁদ রয়েছে, সেই চাঁদ সাদা দুধের মতো তার জ্যোৎস্না এই পৃথিবীর, বিশেষ করে বলা হচ্ছে 69,000 অর্থাৎ বাংলাদেশের পূর্ববর্তী পূর্ব বাংলার অথবা পূর্ব পাকিস্তানের, অথবা আমরা যদি অখণ্ড ভারতের কথা বলি অথবা সমস্ত পৃথিবীর কথাই যদি বলি, সেখানে চাঁদ তার আপন নিয়মে তার জ্যোৎস্না ঢেলে দিচ্ছে। এই কবিতার টুইস্ট পরের লাইন থেকে শুরু, অর্থাৎ এ পর্যন্ত যা হয়েছে সেটি হচ্ছে প্রকৃতির কৃত্য, প্রকৃতি যা করে থাকে, কিন্তু প্রকৃতির কৃত্য নয়, সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। তো পরের লাইনে কবি কি বলছেন? নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অর্থাৎ এই যে 69,000 গ্রামের এই বাংলাদেশের কথা বলা হচ্ছিল, যেখানে প্রকৃতি তার আপন নিয়মে অর্থাৎ চাঁদ তার আলো দিচ্ছিল, সেই বাংলাদেশে সেই স্থান নষ্ট হয়ে গেছে। নষ্ট ক্ষেত, নষ্ট বীজ, নষ্ট ঘর বাড়ি, নষ্ট জনপদ, এখানে কিচ্ছু ভালো নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে। এই নষ্ট কি প্রকৃতি করেছে? এটি কোনো প্রাকৃতিক কৃত্য
না, এটি মানব সৃষ্ট কোনো কীর্তন। অর্থাৎ এই বাংলাদেশের এই প্রকৃতি, এই বাংলাদেশের এই সৌন্দর্য, এই বাংলাদেশের এই মানুষের হৃদয়, এই বাংলাদেশের মানুষের মন, এই বাংলাদেশের মানুষের যে পৌরাণিক জীবনাচরণ সবকিছু নষ্ট করে দিয়েছে, তছনছ করে দিয়েছে কেউ একজন, কোনো একটি জাতি, কোনো একটি গোষ্ঠী, কোনো বিশেষ মহল। তারা কারা আমরা সেটি দেখতে চাই। তো বলছে যে নষ্ট ক্ষেত নষ্ট মাঠ। তো এই যে নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নষ্ট পরিবেশ, নষ্ট জনপদ, সেখানে হঠাৎ কেন নীলক্ষা? নীলক্ষা কি মানে দৃষ্টিসীমা প্রসারী, মানে একেবারে নীল আকাশ, সেই আকাশ থেকে যে চাঁদ, সেই চাঁদের আলোটাকে এখন মনে হচ্ছে আমাদের পাড়ার গলিতে, ওই রাস্তার পাশে, ওই ফুটপাতে দাঁড়িয়ে থাকা বকাটে ছেলের মতো। এতক্ষণ পর্যন্ত ওই চাঁদের আলো দেওয়াটাকে আমার বকাটে মনে হয় না। কবি সুকান্ত বলেছেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কখন পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি মনে হয়? যখন আমি ভালো নেই, আমার ক্ষুধা পেটে, যখন আমার বস্ত্র নেই, যখন আমার সংসার তছনছ হয়ে গেছে, সেই সময় তো আমার কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি মনে হবে, তার আগ পর্যন্ত নয়। কিন্তু এই যে আমার সমস্ত প্রাকৃতিক কীর্ত, অর্থাৎ আমার জীবনযাপনের, এই বাংলাদেশের এই ৬৯,০০০ গ্রামের মানুষের, এই জনপদের মানুষের যে জীবন, সেই জীবন নষ্ট হয়ে গেছে। এই কারণে ওই প্রকৃতির ওই সৌন্দর্য আমার কাছে এখন আর সৌন্দর্য মনে হয় না, এটা মনে হয় তীব্র শীষ দিয়ে যায়। তবে কবি এর মধ্যে একটি আশার আলো দেখতে পেয়েছেন, সেই আলোটিই এখন আমরা তোমাদেরকে বলবো। কবি কি বলেছেন? তো বলছে যে অতি অকস্মাৎ স্তব্ধতায় দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। অর্থাৎ কবির ইন্সপায়ারেশন, কিসের শব্দ, কিসের প্রপাত, ওই যে আলো, অর্থাৎ আলো দিচ্ছে। নষ্ট ক্ষেত, নষ্ট জনপদ, লোকালয় নষ্ট হয়ে গেছে, ৬৯,০০০ গ্রাম নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে গেছে আমাদের সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের মানব জীবন, বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, তাদের কথা বলার অধিকার থেকে শুরু করে তাদের মূল মানবিক চাহিদা, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এ কারণে ওই তীব্র শীষটা আমার এখন ভালো লাগে না। আবার এই একই জিনিস, এই তীব্র শীষের মধ্য দিয়েই আকাশ থেকে ওই নষ্ট জায়গায় যে আলো দিচ্ছে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের আলো দেওয়ার মধ্য দিয়ে আমরা যেন একটি আশার জায়গা দেখতে পাচ্ছি। তবে সেই আশার কথা যদি তোমরা শুনতে চাও, আপনারা শুনতে চান, তোরা শুনতে চাস, তাহলে গোল হয়ে আসুন সবাই, ঘন হয়ে আসুন সবাই, সকলে কাছাকাছি বসুন, সবাই কাছাকাছি আসুন, সবাই চারপাশে দাঁড়ান, সুন্দর করে শুনুন আমার কথাগুলো। অর্থাৎ নুরুল দিনের সারা জীবন নাটকের যে অংশ, সেই অংশের যে প্রস্তাবনা অংশ, সেই প্রস্তাবনা অংশ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। সেই প্রস্তাবনার যে কথক, এই কথক এই কথাগুলো বলছেন, এটি ওই নুরুল দিনের সারা জীবন নাটক থেকে নেওয়া হয়েছে। তারপরে যাই যে অতি অকস্মাৎ স্তব্ধতায় দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। আমি মিনতি করছি, আমার মিনতি আজ স্থির হয়ে সকলে বসুন। আমি একটি গল্প বলতে চাই, আমি একটি কথা বলতে চাই, আমি অতীতকে ফিরিয়ে আনতে চাই, আমি আপনাদের বন্ধ গরদায় টোকা দিতে চাই, ধাক্কা দিতে চাই, আমি কিছু বলতে চাই। যদি আপনারা শুনতে চান, কিসের প্রপাত, কিসের শব্দ, কিসের সাউন্ড, কিসের আওয়াজ, কিসের মানবিক আবেদন, যদি আপনারা শুনতে চান তাহলে আসুন, সবাই কাছে আসুন, কাছে আসুন, বসুন, ঘন হয়ে, নিবিড় হয়ে, আত্মীয়র মতো হয়ে, কাছাকাছি, নীরবে, নিভৃতে আমার কথা শুনুন। কি কথা কবি বলছেন আমরা এখন দেখি সেই কথাগুলো। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়।
এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। প্রথমে আমি বলছি কি, অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়। তার মানে অনেক অতীত এখানে ইন্সপায়ারেশন। অতীত আমার হচ্ছে কলিজা, আমার সাহস, আমার বুদ্ধি, আমার মেধা, আমার মনন, যা দিয়ে আমি এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমি এই শৃঙ্খলকে ভাঙতে চাই, আমি নতুন পৃথিবী গড়ার স্বপ্ন শপথ নিতে চাই। আমি নিতে পারি না, আমার যে কোনো কারণেই হোক আমার ঘরের দরজা বন্ধ। তাহলে বন্ধ দরজায় আমি কি স্বাধীনতা পাবো? আমি কি কথা বলার স্বাধীনতা পাবো? আমি কোনো কিছুর স্বাধীনতা পাবো না। অর্থাৎ আমরা এই ৬৯,০০০ জনপদের মানুষেরা ঘুমিয়ে আছি দরজা বন্ধ করে। আমাদের জাগরণ বা জাগরিত করার মতো কেউ নেই, আমাদেরকে স্বপ্ন দেখানোর মতো কেউ নেই। অতীত এখন হানা দিয়েছে। কে হানা দিয়েছে? নুরুল দিন হানা দিয়েছে। আমরা চলে যাব এখন নুরুল দিনে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। তো নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়, তার মানে বাংলার এই সবুজ, এই চঞ্চল, এই প্রাকৃতিক কীর্ত, এটি আর সেই আগের মতো সুন্দর নেই যেটি আমাদের অতীতে ছিল। যে সৌন্দর্য আমাদের মনের মধ্যে ছিল, যে সাহস, উদ্যম, কাজ করার প্রবণতা যেগুলো আমাদের ছিল, সেগুলো আমাদের মাঝে এখন নেই। আমাদের মাঝ থেকে এখন চলে গেছে। আমরা এখন ঘুমিয়ে আছি, আমরা পাথর হয়ে গেছি, আমরা অবশ হয়ে গেছি। আমাদের মাথার মধ্যে, আমাদের মস্তিষ্কে কোনো কিছুই কাজ করে না। আমরা বুঝতে পারি না যে আমরা আসলে কি করব, কেন করব, কিভাবে করব। এই কাল ঘুমে যখন বাংলার মানুষ, সেই সময় ইন্সপায়ারেশন হিসেবে মানুষের আবেগের, বুদ্ধিমত্তার জায়গায় একজনকে কবি এখানে নক করেছেন, আমাদের অতীত। তিনি হচ্ছেন নুরুল দিন। তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। একটা সময়ের কথা বলা হচ্ছে, যে সময়ে নুরুল দিন নামক, আমি বলি, একজন কৃষক, যার বাড়ি রংপুরে, তিনি ডাক দিয়েছিলেন। সেটি হচ্ছে বঙ্গাব্দে 1189 সনে। আবার বুঝি মনে পড়ে যায় নুরুল দিনের কথা, মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। তো যখন শকুন নেমে আসে সোনার বাংলায়, শকুন কারা এবং কোন সময়কে ইঙ্গিত করেছেন লেখক, বা সরাসরি বলতে চেয়েছেন? 1971 সালকে তিনি ইঙ্গিত করেছেন। অর্থাৎ 1971 সালেও নুরুল দিন প্রাসঙ্গিক, নুরুল দিন এখনো প্রাসঙ্গিক। বাংলাদেশের মননে নুরুল দিন প্রাসঙ্গিক। আমাদের যত ক্রাইসিস মুহূর্ত আসবে, ততদিন পর্যন্ত নুরুল দিন আমাদের জন্য প্রাসঙ্গিক। তো এই সময়ে আমি একটু রিলেভেন্ট করতে চাই, কবিতার সাথে সরাসরি সম্পর্ক না রেখে আমি বলি, নুরুল দিন শুধু নয়, নুরুল দিনের আগে এবং নুরুল দিনের পরে, এবং আমি যে তোমাদের সাথে কথা বলছি এই মুহূর্তের আগ পর্যন্ত যতজন বাঙালি, যতজন আমাদের স্বপ্ন দেখিয়েছেন, যতজন আমাদের শোষণ, নিপীড়ন, অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, প্রত্যেকেই নুরুল দিন। এবং আমরা যে সময়ের এই কবিতার কথা বলছি, যে সময়ে এই বাংলার মানুষকে জাগরণের কথা বলেছিলেন, তখনও একজন নুরুল দিন এসেছিলেন। তিনি 1000 বছরের শ্রেষ্ঠ একজন নুরুল দিন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা 1971 সালের মুক্তিযুদ্ধে। তার মধ্য দিয়ে আমরা একজন নুরুল দিনকে পেয়েছি। তো কবি আবার নুরুল দিনকে ডাকছেন যে, বাংলার মানুষ, তোমরা আবার ওই সাধারণ নুরুল দিন, একজন কৃষক, একজন যুবক, একজন তরুণ, একজন শ্রমজীবী মানুষ,
ডাক দিয়েছিল অনেক বছর আগে, তোমরা যেভাবে করে ঝাঁপিয়ে পড়েছিলে আবার তোমরা আসো, আবার তোমরা জেগে ওঠো, সেই কথাই কবি বলছেন। তারপরে দেখি আমরা, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। দালাল অর্থাৎ রাজাকারের কথা বলা হচ্ছে, সরাসরি রাজাকারের কথা বলা হচ্ছে। একদিকে পাকিস্তানি শোষক নিপীড়ক এখন হত্যাকারী হিসেবে আমাদের সামনে 71 সালে আমাদের সামনে হাজির হয়েছে, এবং আমাদের দেশের আমারই ভাই বন্ধুরা আরেকটি দল যারা ওই পাকিস্তানি শাসকদের সাথে হাত মিলিয়ে আমাদেরকে একসময় শোষণ করেছে, এখন নিপীড়ন করছে, অত্যাচার করছে, আমাদেরকে হত্যা করছে, আমাদের নারীদেরকে তার সম্ভ্রম নষ্ট করছে। এমন কোনো অনিষ্ট নেই যা তারা করছে না, এমন কোনো কুকীর্তি নেই 71-এ যা পৃথিবী দেখেনি। সেটি কারা ঘটিয়েছিল? পাকিস্তানিরা ঘটিয়েছিল, এবং একই সাথে ঘটিয়েছিল আমাদের দেশের রাজাকার, আল শামস, আল বদর থেকে শুরু করে এই ধরনের যারা মন মানসিকতা এবং পাকিস্তান চেতনায় বিশ্বাসী এখনো এই বাংলাদেশে যারা রয়েছে, প্রত্যেকেই এখন সেই আচরণ করছে। এবার বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন 2-4 জনকে ওই চেতনার মানুষ হিসেবে আমরা এখন বর্তমান সময়ে কেউ পাই। অর্থাৎ ওই দালালের আলখাল্লায় এখন কি দালাল এই বাংলাদেশে নাই? দালাল সব সময় আছে। পাকিস্তানি শক্তি সরাসরি এখানে নেই, কিন্তু দালাল রয়েছে। আমাদের নুরুল দিন মারা গেছে বহু আগে, কিন্তু প্রতিটি সময়ে প্রতিটি ক্রাইসিসে আমাদের একজন নুরুল দিন আমাদের সামনে এসে হাজির হয়েছে। তো পরের অংশে চলে যাই। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। তাহলে আমরা কি এখানে পাচ্ছি? তো নুরুল দিনের কথা আমার কখন মনে 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 হয়ে যায়? যখন আমি খুব ছোটবেলা থেকে আমি আমার স্বপ্ন দেখতে 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 বড় হয়েছি, অনেক বড় হয়েছি, শরীরে বড় হয়েছি, মনে বড় হয়েছি, কিছুটা বুদ্ধিতেও বড় হয়েছি। আমি এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি। আমি আমার বাবা মা, আমি আমার স্ত্রী কন্যা, আমি আমার পরিবার পরিজন, আত্মীয় পরিজন এবং এই বাংলাদেশের প্রতিটি মানুষ, এমনকি বিশ্ব নাগরিক হিসেবেও আমি স্বপ্ন দেখি। আমার সেই স্বপ্ন যখন লুট হয়ে যায়, আমি যে ইউটিউবে তোমাদের সামনে কথা বলছি, এই কথা বলার অধিকার আমার যখন নানা রকম আইন কানুন দ্বারা, প্রাতিষ্ঠানিক বিধি নিষেধ দ্বারা যখন এই কণ্ঠটাকে একেবারে রোধ করা হয়, তখন আমার নুরুল দিনের কথা মনে পড়ে যায়। মনে হয় নুরুল দিন আবার যেন এই বাংলায় নেমে আসে, আবার যেন এই বাংলায় চলে আসে। এই নুরুল দিন আমাদের ইন্সপায়ারেশন, নুরুল দিনই আমাদেরকে এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে। তো এই যে কণ্ঠ বাজেয়াপ্তের কথা বলছি, কণ্ঠ বাজেয়াপ্ত মানে হচ্ছে কথা বলা, কথা বলার অধিকার, গণতন্ত্র, গণতান্ত্রিক যত অধিকার, গণতান্ত্রিক যত কৃত্য, সেই কৃত্য থেকে আমাদেরকে হত্যা করতে চায় যখনই কেউ, তখনই আমার এবং আমাদের পৃথিবীর প্রতিটি সাধারণ মেহনতি মানুষের নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আমরা পরের টুকুতে চলে যাই। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আমরা যদি আমাদের পরম্পরা আমরা একটু খেয়াল করি, আমরা 1757 সাল থেকে আমরা একটু তার আগে না যাই, 1757 সালে আমাদের পলাশীর আম্রকাননে আমরা আমাদের স্বপ্ন হারিয়েছি। অর্থাৎ স্বপ্ন ফিরে পাওয়া, স্বপ্নকে প্রতিষ্ঠা করা এবং স্বপ্নকে প্রতিষ্ঠা করতে যে স্বপ্ন হারানো, সবকিছুতে ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় একটি দাগ রয়েছে, সেইটি হচ্ছে রক্তের দাগ, লাল টকটকে রক্তের দাগ।
তো সেই রক্তের দাগ আমরা পলাশীর প্রান্তরে দিয়েছি। তার 100 বছর পরে সিপাহী বিদ্রোহেও আমরা রক্তের দাগ দেখেছি। আমরা আগে পরে মিলে ফরাইজি আন্দোলন, তিতুমিরের বিদ্রোহ, ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রফুল্ল চাকি, আমরা দেখেছি সূর্য সেন, আমরা দেখেছি ইলামিত্র, আমরা এই যে নুরুল দিনের কথা বলছি, নুরুল দিন, এরকম ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় 47-এর পর 52-র ভাষা আন্দোলন এবং পাকিস্তান পিরিয়ডে যত রকম আন্দোলন, 1971 এবং আমি যদি কবিতা রিলেভেন্ট করে এই মুহূর্ত পর্যন্ত আসি, স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনের ফসল কি পেয়েছে সেটি বড় কথা নয়, প্রত্যেকটি আন্দোলনে এই বাঙালি, এই বাংলাদেশিরা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা এই যে এখন তোমাদের সামনে আমি মিজান স্যার ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার এই যে সাহস, এই শক্তি দিয়েছে নুরুল দিন। আজ আমার মধ্যে নুরুল দিন ভর করেছে, আমি জানি তোমাদের মধ্যেও নুরুল দিন ভর করবে। অর্থাৎ আমি বলছি না এখন আমি শোষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, কিন্তু আমি বলছি যখনই মানুষ শোষিত, নির্যাতিত, নিপীড়িত হবে তখনই প্রয়োজন হবে নুরুল দিন। নুরুল দিন কি কবর থেকে আবার উঠে আসবে? নুরুল দিন আমাদের ইন্সপায়ারেশন, শেখ মুজিবুর রহমান আমাদের ইন্সপায়ারেশন, তারা আমাদেরকে ইন্সপায়ার করেন। কিন্তু নুরুল দিন কে হবে? নুরুল দিন হব আমরা, প্রত্যেকেই আমরা নুরুল দিন হব। এবং আমরা ইতিহাসের পরম্পরায় আমরা শুধু রক্ত দিয়েছি, অর্জন করতে পারি না পারি আমরা রক্ত দিয়ে গেছি সব সময়। এবং আমার ধারণা যে আমাদের রক্ত দিয়ে যেতে হবে এভাবে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে পৃথিবীর সাধারণ মানুষেরা রক্ত দিয়ে যাবে। আমেরিকায় জর্জ ফ্লয়েড, তাকে হত্যা করা হলো, একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করলো শ্বেতাঙ্গ। তার মানে পৃথিবীতে কোথাও মানে এই ধরনের মানে দুর্বলের প্রতি সবলের অত্যাচার থেমে নেই। এই করোনার মধ্যে যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে যখন মিছিল করে, যখন তাদের অধিকারের কথা বলে, মৃত্যুকে হাতের মুঠোয় রেখে, সেই মুহূর্তে বুঝতে হবে যে মানুষের ভেতরে ভর করেছে আর একটা নুরুল দিন। কবিতার পরের অংশে চলে যায়। আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে। স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে কি ঝরে পড়ে? অর্থাৎ অতীতের যে বিদ্রোহ, অতীতের যে বিপ্লব, অতীতের যে কীর্তি, অতীতে আমরা যা ঘটিয়েছি, অতীতে আমরা যত রকম পজিটিভ 1952, 1971, 63 মাঝখানে 62, এমনকি 54 যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ, 47 থেকে শুরু করে তার আগে পরে আমাদের যে ভাষাকে কেন্দ্র করে আরো অনেক কিছু, অনেক কীর্ত, তার আগে দেশভাগের আগে আরো অনেক কিছু, সব কিছুর মধ্যে যেন হচ্ছে স্মৃতির দুধ, এগুলো আমাদের স্মৃতি, এগুলোর মধ্যে আমরা সাহস দেখিয়েছি। একজন সাঁওতাল বিদ্রোহ বলে আমরা বলি, এটা আমাদেরকে শেখানো হয়েছে, এটা বিদ্রোহ। আমি এটাকে বিদ্রোহ বলবো না, কারণ আমরা বিদ্রোহী না, আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে বিদ্রোহী। আমি কাকে বলবো? যখন হচ্ছে আমার দেশে যদি অন্য কেউ বিদ্রোহ করে বা আমার চেতনার বাইরে বিদ্রোহ করে, কিন্তু আমি কি আমার চেতনার পক্ষে যদি কথা বলি, সেটি কি বিদ্রোহ হবে? না, এটা রাজদ্রোহ হবে, কিন্তু বিদ্রোহ নয়। রাজার বিরুদ্ধে বিদ্রোহ হতে পারে, জাতির বিরুদ্ধে বিদ্রোহ নয়। তো আমি সেই কথাগুলোই বলছি যে স্মৃতির দুধ, অর্থাৎ আমাদের অতীতের সমস্ত পজিটিভ কীর্তন আমাদের সামনে এসে হাজির হয়েছে। যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে? আমরা এই যে ঘরের কে একা বসে নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। তাহলে আমাদের যখন অতীতের এই কথাগুলো বলছি, অতীতের ইন্সপায়ারেশন আমাদের সামনে, তখন আমরা কেন ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকবো? কেন আমরা খিল কবাট লাগিয়ে থাকবো? তখন আমাদের ঘর থেকে বের হয়ে আসতে হবে। আসুন সবাই, বসুন সবাই, শুনুন সবাই। এই মুহূর্তে যখন নুরুল দিন ডাক দিয়েছে, বা নুরুল দিনের মতো কেউ একজন ডাক দিয়েছে,
আর এটি একটি নাটক, আমি আগেই বলেছি, অর্থাৎ নুরুল দিনের কথা আমি বলছি। তার মানে আপনারা এই নাটক দেখতে চারপাশে সবাই আসুন, ঘন হয়ে আসুন। এটি একটি গ্রাম থিয়েটারের একটি নাটক, এটি একটি পারফর্মিং আর্ট। তো সবাই শুনুন, নুরুল দিনের জীবনের কথা আমি বলতে যাচ্ছি। তো তারপরে কবি কি বলছেন দেখুন। তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। তাহলে কবি কি বললেন? কবি বললেন যে নুরুল দিন যে জায়গা, রংপুরের মানুষ, আমাদের একেবারে কোথাকার, দক্ষিণের একেবারে অপোজিট, উত্তরবঙ্গের মানুষ। উত্তর মানে কি? মানে উঁচু এলাকা। উত্তর মানে হচ্ছে উঁচু এলাকা। উঁচু এলাকা থেকে পাহাড়ি ঢলের মতো, তোমরা জানো উত্তরে হিমালয়, হিমালয় থেকেই যেন পাহাড়ি ঢলের মতো নুরুল দিনের ইন্সপায়ারেশন, নুরুল দিনের চেতনা, তার সমস্ত শুভ চিন্তা পাহাড়ি ঢলের মতো এসে বাংলার সমস্ত জনপদকে ঢেকে দেয়, অথবা সমস্ত জনপদকে জাগ্রত করে, এবং আমাদের মনে হয় যে আবার নুরুল দিন আসিবে এ বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগবাহে কণ্ঠে সবাই। এটি একটি আঞ্চলিক ভাষায় তিনি বলছে, জাগো বাহে ভাই, জাগো ভাই, কোথায় সবাই? তো তোমরা সবাই ঘুমিয়ে আছো কেন? তোমরা সবাই জেগে ওঠো। তার মানে এই কবিতা থেকে আমরা আসলে কি শিখব? আমরা এই কবিতা থেকে আমরা শিখব যে সাধারণ শ্রমজীবী মানুষের মধ্য থেকেও একজন নুরুল দিন বা একজন নুরুল দিন জেগে উঠতে পারে এবং সমস্ত শোষণ, অত্যাচার, নিপীড়ন সবকিছুর বিরুদ্ধে সে তার সোচ্চার কথা বলতে পারে। এই যে মিজান স্যার অথবা তোমার অন্য কোনো শিক্ষক, তোমার প্রতিবেশী, তোমার দেশের যে কোনো একজন মানুষ, অথবা তুমি যে কোনো অন্যায়ের পক্ষে অথবা অন্যায়কে সহ্য করে যদি ঘরে বসে থাকো, তাহলে এই কবিতায় ওই যে যারা ঘরে বন্ধ হয়েছিল কবাট লাগিয়ে, তুমি তাদের দলে। যদি তুমি প্রতিবাদ করো, যদি তোমার রক্ত ঝরে যায়, তাহলে ইতিহাসের প্রতিটি পাতায় যে রক্ত, সেখানেও তোমার একটি রক্ত যোগ হলো। আর যদি তুমি এই রক্ত দেওয়ার মধ্য দিয়ে কোনো বৈপ্লবিক পরিবর্তন করতে পারো, মানুষের ভাগ্যের পরিবর্তন, পজিটিভ অর্থে পরিবর্তন করতে পারো এবং শোষণ থেকে মুক্তি দিতে পারো, তাহলে তুমি নিজে একজন নুরুল দিন। তাহলে নুরুল দিনকে, নুরুল দিন প্রকৃতপক্ষে একজন কৃষক নেতা, কিন্তু নুরুল দিন হচ্ছে আমাদের এই মুহূর্ত থেকে এই মুহূর্তের আগ পর্যন্ত বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনে আমাদের যে ইন্সপায়ারেশন হিসেবে যারা কাজ করেছেন, প্রত্যেকটি মানুষ যারা জাগ্রত করেছেন আমাদের এই জাতিসত্তার মানুষগুলোকে, প্রত্যেকে একজন নুরুল দিন। এই কবিতার দিকসমূহ এবং প্রশ্ন নিয়ে আমি আরেকটি ক্লাস নিব। সেই ক্লাসটি এই ক্লাসের ধারাবাহিকতায় থাকবে না। এই ক্লাসটি যখন আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তখন আমরা ক্লাসটি নেব। তো প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটি নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সবাই আমাকে কমেন্টে, ইউটিউবের কমেন্টে প্রশ্নটি করবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সে পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মিজান স্যার, সবাইকে ধন্যবাদ।